আজকের গল্প রাজস্থানের জেলা খেজুরির। বলা হয় যে এই জেলায় একটা এমন পোস্ট অফিস আছে যেটা বহু বছর ধরে নির্জন হয়ে রয়েছে, কিন্তু আজকেও ওখানে একজন প্রহরী পাহারা দেয়। কিন্তু এই প্রহরী কোনো মানুষ নয়, বরং একটা ভূত। আগে হ্যাঁ, প্রহরীর ভূত। আসুন শুনি তাহলে। তো বন্ধুরা, আমাদের পরের প্রজেক্ট ওই পোস্ট অফিসের কাহিনী নিয়ে করব। লোকেরা ভূত প্রেতের গল্প এমনিতেও খুব পছন্দ করে। যদি এর উপর ডকুমেন্টারি করা যায় তাহলে খুব ভালো লাভ হবে। কথা তো তুমি একদম ঠিক বলেছ, কিন্তু আমি শুনেছি ওই পোস্ট অফিসের ভেতরে কেউই যেতে পারে না, আর যদি কেউ যায় তাহলে ওখানে প্রহরীর ভূত তাদের নাকি গলা ধরে কেটে দেয়। ব্যাস, আমাদের এই রহস্যটাই তো বাইরে নিয়ে আসতে হবে। সবাই ওই বিষয়ে জানতে চায়, কিন্তু আনফর্চুনেটলি ইন্টারনেটে সেটার কোনো জানকারি বা ছবি পাওয়া যায়নি। সেই জন্য আমরাই সবার প্রথম হব যারা পুরো লোকেশনের সত্যি লোকেদের সামনে নিয়ে আসবে। হ্যাঁ, আর এটা দেখে হয়তো প্রোডাকশন ওয়ালা আমাদের প্রমোটও করে দেবে। একদম ঠিক বন্ধুরা, তাহলে শুধু অপেক্ষা করো কাল রাতের। যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের কাজ শেষ করে এটা পাবলিশ করে দেব। আরে কিন্তু এত তাড়াহুড়ো করার কি দরকার? তাও আবার সোজা কালকে একটু আরাম করে যাব। আরাম করে গেলে তাহলে বস চিরকালের জন্য আরাম দিয়ে দেবে। তুমি তো ভালো করে জানো ওই পোস্ট অফিসের উপর অনেক এজেন্সির নজর রয়েছে। এর আগে অন্য কেউ গিয়ে ওখানে পতাকা লাগাক, আমাদের তৈরি থাকতে হবে। ঠিক আছে, তাহলে সবাই নিজের নিজের প্যাকিং করে নিও, কাল সকালে বেরোবো। সকালে মানে আমরা পৌঁছবো সন্ধেবেলায় আর কাজ হবে রাতে? এরকম কেন? আমরাই প্রজেক্টে সকালেও তো কাজ করতে পারি, তাই না? তোমার বুদ্ধি কি ঘাস চড়াতে গেছে শুনি? ভাই, এটা একটা ভুতুড়ে প্রজেক্ট, এতে মজা সবসময় রাতেই পাওয়া যায়। এমনিতেও সকালে যাওয়াটা এমনিতেও মানা। এবার বেশি প্রশ্ন করিও না, আর সব দরকারি ইকুইপমেন্টস ক্যারি করে নিও। ক্যামেরা, নোটপ্যাড, রিল হ্যান্ড গ্লাভস, আর বাকি নিজের নিজের সেফটি ইকুইপমেন্টও। এরপরে পরের দিন 4 জন লোক ওই ভুতুড়ে পোস্ট অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সফর তো ভালোভাবেই কেটে গেল, কিন্তু রাস্তায় ওদের এক দুটো জায়গায় অনেক বেশি ট্রাফিকের পাল্লায় পড়তে হলো। কোনোভাবে রাত 8টা অবধি ওরা সবাই ওই ভুতুড়ে পোস্ট অফিসের কাছে পৌঁছে যায়। সবাই আমার কথা মন দিয়ে শোনো। এমনিতে আমরা আগে অনেক ভুতুড়ে প্রজেক্টে কাজ করেছি, কিন্তু সতর্কতা সবসময় খুব জরুরি হয়। সবাই একসাথে থাকবে আর পুরো তৈরির সঙ্গে থাকবে। এরপরে সবাই গাড়ি থেকে নেমে পড়ে আর জিনিসপত্র বাইরে বের করে, যেমন ওখানকার ছবির জন্য ক্যামেরা, লাইটিং, রিল আর আরও অনেক জিনিসপত্র। ওরা সবাই সব সেট আপ করে বসে নিঃশ্বাস নিচ্ছিল, আর তখনই ওদের নজর একটা পুরনো বাল্বের নিচে থাকা একটা ছায়ার ওপর পড়ে যায়, যে নিজের হাতে একটা লাঠি ধরেছিল। এই রবি, ওই দেখ, ওটা কি জিনিস? হ্যাঁ গাইস, আর ওই দেখো, প্রথম কথা হলো যে এই পুরনো পোস্টে এই হলুদ বাল্ব কি করে লাগানো রয়েছে। আর যদি যদি এটা হয়েও থাকে তাহলে তাহলে এই ছায়াটা কার? অথচ এখানে আমরা ছাড়া আর কেউই তো নেই। আহ, আর আর আমরাও কত দূরে দাঁড়িয়ে আছি। যতীন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এক্ষুনি ও ছায়াটার ছবি তোল। কে 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 আমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যতীন যখনই ওই ছায়াটাকে ক্লিক করার জন্য ক্যামেরা পয়েন্ট করল, তখনই ওপরে লাগা বাল্ব ফেটে যায়। সে কারণে ওই হালকা আলোটাও চলে যায় আর গভীর অন্ধকার ছেয়ে যায়। ও শিট, এখন এটা কি হয়ে গেল?
কিন্তু হঠাৎ এইসব কিভাবে? আমি তোমাদের সবাইকে বলছি এখান থেকে পালিয়ে যাই। তোমরা জানো তো ওই প্রহরী এখানে যে যে আসে তাদের মাথা ধর থেকে আলাদা করে দেয়। সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু রবি ওদেরকে মোটিভেট করতে শুরু করে আর বলে যে আমরা অনেক স্ট্রাগল করে এখান অবধি এসেছি, তাহলে এখন খালি হাত ফিরে যেতে হবে? না না, একদম না। কিন্তু কেউই রবির কথা শুনল না, আর সবাই পেছনে হাঁটতে শুরু করলো। তখনই রবি বলল, গাইস ভয় পেও না, আমি জানতাম এই জায়গাটা হন্টেড, সেই জন্য প্রিকশন হিসেবে আমি নিজের সাথে এই ম্যাজিক স্টোন রেখে নিয়েছিলাম। এটা আমাদের রক্ষা করবে। চলো এবার ভেতরে যাই। ওই ম্যাজিক স্টোনের সাহায্যে সবাই পোস্ট অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়ে। আস্তে আস্তে ওরা সবাই ওই গুহা আর এত পুরনো পোস্ট অফিসের ভেতরে প্রবেশ করে ফেলল। টর্চের আলোয় সবাই ওখানে ডকুমেন্টস আর ইম্পর্টেন্ট ফাইলস খুঁজতে শুরু করে দেয়। যতীন নিজের ফটোগ্রাফির ট্যালেন্ট দেখিয়ে ওই জায়গাটার ছবিগুলো রিং লাইটের সাহায্যে ক্যাপচার করতে শুরু করলো। কিছুক্ষণ অবধি সবকিছু ঠিকই চলছিল, কিন্তু তখনই হঠাৎ ওরা কোনো মানুষের ভারী পা পড়ার আওয়াজ শুনতে পেল। সবাই দেওয়ালের কর্নারে লুকিয়ে পড়ে, শুধু রবিকে ছাড়া। রবি ওখানেই ডকুমেন্টস চেক করার কাজে মগ্ন ছিল। রিং লাইটের আলোয় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম ওই ছায়াটার হাতে একটা ধারালো হাতিয়ার রয়েছে, যেটা নিয়ে সে রবির দিকে এগোচ্ছিল। আর ঠিক পরের মুহূর্তেই ওই ছায়াটা রবির মাথাটাকে ওর ধড় থেকে আলাদা করে দেয়, আর ওর মাথাটা নিচে মাটিতে পড়ে ছটপট করে যাচ্ছিল। এই দৃশ্যটা দেখে সবার পায়ের নিচে থেকে মাটি সরে চলে গেল। সবাই ভয়ের চোটে একেবারে কাঁপতে শুরু করলো। যতীন আলমারির পেছনে লুকিয়ে হাত জড়ো করে কাঁপছিল। এর পরের মুহূর্তেই ওই প্রহরীর ভূতটা ওখান থেকে একদম উধাও হয়ে যায়। সবাই আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসি। ব্যাস, পেয়ে গেলে তোমরা সবাই খুশি? আমি আগেই মানা করেছিলাম এখানে আসার আগে, কিন্তু তোমরা জেদি সবাই। এবার ভোগো, মরো সবাই এখানে। গাইস, কিন্তু এই সময়টা আফসোস করার নয়, বরং এক্ষুনি এখান থেকে বেরোনোর। থেমো না, এর আগে ওই প্রহরী রাউন্ড দিতে আবার চলে আসুক। পালাও এখান থেকে। না দাঁড়াও, 1 মিনিট। রবি রবি নিজের সাথে কোনো ম্যাজিক স্টোন নিয়ে এসেছিল, তাই না? তখনই ওদের নজর ওখানে পড়ে থাকা ওই পুঁটলির ওপর পড়ে যায়, যার ভেতরে ওই ম্যাজিক স্টোন ছিল, যেটা হয়তো ওদের প্রাণ বাঁচাতে পারত। যখন ওরা পুঁটলি খালি করলো, তখন সেটা থেকে কয়েকটা সাধারণ পাথর বের হলো, যেটা দেখে ওরা বুঝতে পেরে যায় যে রবি শুধু ওদেরকে মানানোর জন্য ম্যাজিক স্টোনের অজুহাত দিয়েছিল। সবাই তক্ষুনি ওখান থেকে বাইরের দিকে পালাতে শুরু করে দেয়, কিন্তু তখনই যতীনের জুতোর লেস ওখানেই একটা পেরেকের সাথে আটকে যায়, যেটা সরানোর চক্করে ও ওখানেই থেমে যায় আর তাড়াতাড়ি নিজের হাত দিয়ে ওর জুতোর লেসটা বার করতে শুরু করে। কিন্তু ততক্ষণ ওর অন্য সাথী ওই ভুতুড়ে ডাকঘর থেকে বাইরে এসে গেছিল। ওরা সবাই যতীনকে আওয়াজ দিতে লাগলো। যতীন তখনই নিজের জুতো খুলে দিল আর তক্ষুনি বাইরের দিকে আসতে লাগলো। কিন্তু তক্ষুনি মাঝখানে ওই প্রহরীর ভূত চলে আসে, যে ওকে নিজের মুখ দিয়ে ধরে ভেতরে টেনে নিয়ে চলে যায়। ওই ডাকঘর থেকে বারবার যতীনের চিৎকার শুনতে পাওয়া যাচ্ছিল, অনেক ভয়ঙ্কর চিৎকার ছিল। এর আগে ওই প্রহরীর ভূত বাইরে এসে বাকি সবারও একই অবস্থা করত, তাই সবাই মিলে তক্ষুনি ওখান থেকে পালিয়ে যায়।
আজও ওই ডাকঘর মানে পোস্ট অফিসে কেউ যায় না, কারণ এরকম মনে করা হয় যে ওই পোস্ট অফিসের চার দেওয়ালের মধ্যে একজন প্রহরীর ভূত আটকে আছে, যে মরার আগে এই পোস্ট অফিসেই পাহারা দেওয়ার কাজ করত। কিন্তু একটা দুর্ঘটনার পরে তার এই জায়গাতেই মৃত্যু হয়ে গেছিল, যে কারণে তার আত্মা ওই ডাকঘরেই চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে রয়ে গেছে। সেই জন্য যারা ওখানে একা গেছিল তারা ফেরত ওখান থেকে কখনো আসেনি। অনেক বছর আগে একটা গ্রামে রিয়া আর গণেশ নামের দুজন স্বামী স্ত্রী ছিল। ঘরে সবাই খুব আনন্দে ছিল। এক রাতে দুজন খাবার খাওয়ার পরে ঘুমোতে যাচ্ছিল, তখনই দরজায় কেউ খটখট করল। এখন কে আসতে পারে? দাঁড়াও, আমি দেখছি। গণেশ গিয়ে দরজা খুলে দেয় আর বাইরে চলে আসে। দরজার বাইরে চাদর গায়ে দিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল। খিদে পেয়েছে, খেতে দাও। আরে এটা কোনো সময় হলো ভিক্ষে চাওয়ার? কাল সকালে এসো, চলো যাও এখান থেকে। ওই লোকটা নিজের হাত চাদরের বাইরে বার করে একদম ওর সামনে ছড়িয়ে দিল। ওই হাতটা একেবারে পচে গেছিল। আজ অব্দি কেউ আমায় খালি হাতে ফেরত পাঠায়নি। গণেশ ওই হাতটা দেখে খুব ভয় পেয়ে গেল আর ভেতরে গিয়ে দরজা বন্ধ করে নিল। কি হয়েছে তোমার? কে ছিল বাইরে? হয়তো কোনো ভিখারি ডাইনি ছিল, যার ব্যাপারে তুমি কাল কথা বলছিলে। তুমি ওকে খাবার দিলেই কি না? না, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। হে ভগবান, এটা তুমি কি করে দিলে? যদি গ্রামে কেউ এই ডাইনিকে ভিক্ষে দিতে বারণ করে দেয়, তাহলে সে তার পুরো বাড়ি নিজের মতোই ভিখারি বানিয়ে দেয়। তুমি থামো, আমি এক্ষুনি ওকে খাবার দিয়ে আসছি। রিয়া দৌড়ে রান্নাঘরে গেল আর খাবার নিয়ে ডাইনিকে দেওয়ার জন্য বাইরে চলে এলো। বাইরে এসে রিয়া দেখল যে ডাইনি ওখানে ছিল না। ব্যাস, ওর পচে যাওয়া হাত ভেঙে বাড়ির সামনে পড়েছিল। ওই হাতটা দেখে রিয়া আরও ভয় পেয়ে গেল আর খাবারের থালা ওখানেই ছেড়ে দিয়ে ভেতরে পালিয়ে যায়। মাঝরাত পেরিয়ে গেছিল, কিন্তু দুজনের মধ্যে কারোরই ঘুম পাচ্ছিল না। ওই ডাইনির কারণে দুজনে খুব ভয় পেয়ে গেছিল। কিছুক্ষণ পর দুজনের ঘুম ধরে যায়। ঘরের চারিদিকে একটা ভয়ঙ্কর শান্তি ছড়িয়ে পড়েছিল। আর তখন কেউ দরজায় খটখট করল। দুজনের ঘুম ভেঙে গেল আর দুজনই দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে রাখা ছিল। দুজনে আস্তে আস্তে ঘরের বাইরে এলো, কিন্তু বাইরে কেউই ছিল না। হঠাৎ ছাদ থেকে এক ডাইনি উড়ে উড়ে সামনে চলে এলো। ওর একটা হাত ছিল না, তাকে দেখতে ভয়ঙ্কর আর জঘন্য ছিল। ওর পেছন থেকে ওর হাতটা উড়ে উড়ে চলে আসে আর ওর শরীরের সঙ্গে জুড়ে যায়। রিয়া আর গণেশ বাড়ির ভেতরে পালাতে চাইল, কিন্তু ওদের ঘোরা মাত্রই দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। দুজনেই খুব খারাপভাবে ভয় পেয়ে যায়। তুমি আমায় ভিক্ষে না দিয়ে খুব বড় ভুল করেছো। এখন তোমরাও আমার মতো ঘর ছাড়া হয়ে সারা জীবন ভিক্ষে চাইবে। ডাইনি রিয়া আর গণেশকে হাওয়ায় তুলে নিল আর ঘরটাকে আস্তে আস্তে উধাও করতে লাগলো। ঘরটাকে পুরোভাবে উধাও করার পর দুজনকে মাটিতে পটকে দিল আর জোরে জোরে হাসতে লাগলো। রিয়া আর গণেশ ঘরের দিকে পালালো, কিন্তু ঘরটা ওখান থেকে উধাও হয়ে গেছিল। এখন তোমার পালা। ডাইনি ওদের দুজনের কাছে আসতে লাগলো। ওরা দুজনেই এখানে ওখানে পালাতে লাগলো। ডাইনি রিয়াকে ধরে ফেললো আর ওর শরীরে নিজের হাত বোলাতে লাগলো। রিয়া জোরে জোরে কেঁদে যাচ্ছিল। কিছুক্ষণ পর রিয়ার চেহারা ওই ডাইনির মতো ভয়ঙ্কর দেখতে লাগলো আর পুরো শরীর
আস্তে আস্তে পচতে লাগলো। সব শেষে রিয়ার কান্না বন্ধ হয়ে গেল আর ও মরে গেল। রিয়াকে মারার পর ডাইনি গণেশকে খুঁজতে লাগলো, কিন্তু সে গণেশকে কোথাও খুঁজে পেল না। ও পালিয়ে গেছে এটা ভেবে ডাইনি ওখান থেকে পালিয়ে যায়। রিয়া যে বাইরে থেকে পুরোভাবে ডাইনি হয়ে গেছিল সেখানেই মরে পড়েছিল। কিছুক্ষণ পর গণেশ দৌড়ে দৌড়ে রিয়ার কাছে এলো আর একদম ভয় পেয়ে গেল। গণেশ রিয়াকে ওঠালো আর জিজ্ঞেস করলো, রিয়া তোমার কি হয়ে গেল? রিয়া হঠাৎ নিজের চোখ খুলল আর সেটা দেখে গণেশ আরো বেশি ভয় পেয়ে গেল। রেখার চোখ পুরোভাবে লাল হয়ে গেছিল আর চেহারা সাদা হয়ে গেছিল। গণেশ রিয়াকে ছেড়ে দূর হয়ে যায়। রিয়া উঠে দাঁড়ালো আর নিজের আশেপাশে দেখতে লাগলো। ও মহেশকে দেখতে পেল। রিয়ার নজর ওর উপর পড়া মাত্রই গণেশ ভয় পেয়ে গেল। ও মহেশকে দেখে মুচকি হাসলো আর ওকে মারার জন্য ওর কাছে আসতে লাগলো। রিয়াকে এইভাবে সামনে আসতে দেখে গণেশ ভয়ের চোটে পেছনে যেতে লাগলো আর পাথরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। রিয়া ওর সামনে এসে ওর গলা টিপে দিল। কিছুক্ষণের মধ্যেই গণেশের প্রাণ বেরিয়ে যায়। রিয়া গণেশকে মারার পরে একটা ঘরের দিকে গেল আর ও দরজা খটখটালো। একটা মহিলা দরজা খুলল। রিয়া নিজের হাত ছড়িয়ে আর বলল, খিদে পেয়েছে, খেতে দাও। মহিলাটা ভয় পেয়ে ভেতরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। রিয়া জোরে জোরে চিৎকার করতে লাগলো। ওর আওয়াজ পুরো গ্রামটাকে ভয় পাইয়ে দিয়েছিল।